আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। ভারত পাকিস্তান আবারও সংঘাত, সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা, একে অপরকে দায়ী করছে ভারত ও পাকিস্তান। ফুটবল তারকা ম্যারাডোনার মরদেহ প্রেসিডেন্ট কার্যালয়ে শ্রদ্ধা জানাতে রাখা হবে 3 দিন। ইসরায়েলকে ক্রিমিনাল বলে কাতারকে সতর্ক করল ইরান। শেষ সময়ে ইরানে হামলা চালাতে পারেন ডোনাল্ড ট্রাম্প, সতর্ক ইসরায়েল। এবং সর্বশেষ থাকছে করোনার বিরুদ্ধে যুদ্ধ করছি, ট্রাম্পের বিরুদ্ধে নয় বলছেন জো বাইডেন। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ভারত ও পাকিস্তান আবারও সংঘাত, সন্ত্রাসবাদী পৃষ্ঠপোষকতা, একে অপরকে দায়ী করছে ভারত ও পাকিস্তান। পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার জন্য ভারতকে দায়ী করে জাতিসংঘে একটি অভিযোগপত্র দায়ের করেছে ইসলামাবাদ। সন্ত্রাসবাদের সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রচারপত্র বিলি করার একদিন পর ইসলামাবাদ এই অভিযোগপত্র দায়ের করে। ভারত যখন আগামী 2 বছরের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছে, তার আগ মুহূর্তে দেশটির বিরুদ্ধে পাকিস্তান গত মঙ্গলবার সন্ত্রাসবাদী পৃষ্ঠপোষকতা করার জন্য আনুষ্ঠানিক অভিযোগ আনল। আগামী 1 জানুয়ারি থেকে ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে কাজ করবে। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন এবং তিনি বলেন, পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সন্ত্রাসবাদ এবং ধ্বংসাত্মক কার্যকলাপের বিষয়টি বিশ্ব সম্প্রদায়কে বিবেচনায় নিতে হবে। পাশাপাশি ভারত যে অবৈধ এবং আগ্রাসী তৎপরতা চালাচ্ছে সেগুলো প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। এ সময় তিনি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদ পাশ হওয়া সমস্ত প্রস্তাব লঙ্ঘনের জন্য ভারতকে অভিযুক্ত করেন। তবে পাকিস্তানের সমস্ত অভিযোগ অস্বীকার করে জাতিসংঘে ভারতীয় মিশনের মুখপাত্র অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন যে পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু। এর আগে সোমবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে কাগজপত্র বিতরণ করেছে তাতে অভিযোগ করা হয়েছে, পাকিস্তান থেকে 4 সন্ত্রাসী গত সপ্তাহে একটি সুড়ঙ্গ পথে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অনুপ্রবেশ করছে এবং এইসব সন্ত্রাসী ভারতীয় সেনা টহল দলের ওপর হামলা চালিয়েছে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে মুসলিম অধ্যুষিত কাশ্মীর অঞ্চলের জনগণের উপর ভারত যে দমন, নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা থেকে বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে এইসব ভিত্তিহীন অভিযোগ করছে। ফুটবলের কিংবদন্তি ম্যারাডোনার মরদেহ প্রেসিডেন্ট কার্যালয়ে শ্রদ্ধা জানাতে রাখা হবে 3 দিন। বুয়েন্স আইরিসে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয়ে কাসা রোসাদায় নেওয়া হয়েছে ফুটবল ঈশ্বরের মরদেহ। বৃহস্পতিবার থেকে 3 দিনের জন্য রাখা হবে সেখানে। এই 3 দিন সেখানে ফুটবল জাদুকরকে শ্রদ্ধা জানাবেন ফুটবল প্রেমীরা। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম বুয়েন্স আইরেস টাইমস এর এক প্রতিবেদনে বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাসা রোসাদায় ম্যারাডোনার মরদেহ রাখার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকে ব্যবহার না করা ভবনের বিভিন্ন জিনিসপত্র বের করে নিয়ে আসা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় বুয়েন্স আইরেসের তিগ্রিতে অবস্থিত নিজ বাসভবন থেকে ময়নাতদন্তের জন্য সান ফার্নান্দোর একটি মর্গে নিয়ে যাওয়া হয় ম্যারাডোনার মরদেহ। বুধবার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। আর্জেন্টাইন সময় বিকেলে এই মৃত্যুর খবর নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যম। 60তম জন্মদিনের পর থেকেই অসুস্থ ছিলেন তিনি, যেতে হয়েছিল হাসপাতালে। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত অপসারণ করা হয়েছিল এই আর্জেন্টাইন কিংবদন্তির। এরপর 11ই নভেম্বর ফেরেন বাড়িতে।
ব্যক্তিগত চিকিৎসকেরা আশ্বস্ত করেছিলেন সেরে উঠবেন দ্রুত, কিন্তু বিশ্বে ছড়িয়ে থাকা কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান ফুটবলের এই রাজা। হাসপাতালে থাকার সময় হাজারো সমর্থক প্রার্থনায় মগ্ন ছিলেন বাইরে। 60তম জন্মদিনের পরপরই লা প্লাতার ইপেনসা ক্লিনিকে সফল অস্ত্রোপচার হয়েছিল ম্যারাডোনার। তবে মাদক নিয়ে সমস্যায় ভোগায় দেরি হয় হাসপাতাল ছাড়তে। তার চিকিৎসা দলের অন্যতম সদস্য আলফ্রেদো কাহে যেন খারাপ কিছুর ইঙ্গিতই পেয়েছিলেন তখনই। একটা সময় ম্যারাডোনা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন মাদককে বন্ধু বানিয়ে ফেলায়। বিভিন্ন প্রতিবেদনে জানা যায় ম্যারাডোনার মদের উপর নির্ভরতা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকেরা। মদ ছাড়ার পর শরীরে উপসর্গ দেখা দেয় অনেক, এজন্য ঔষধ দিয়ে শান্ত রাখা হচ্ছিল তাকে। পুনর্বাসনের জন্য নেওয়া হয়েছিল তিগ্রের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে। তার যকৃৎ ও হৃৎপিণ্ডজনিত সমস্যা ছিল আগে থেকেই, ধুঁকছিল মস্তিষ্ক আর পাকস্থলীয়। শেষ পর্যন্ত আর লড়াইটা চালিয়ে যেতে পারলেন না ম্যারাডোনা। তিগ্রিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নিজের বাড়িতে। তার মৃত্যুতে শোক জানিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতি, আমাদের কিংবদন্তির মৃত্যুতে প্রচণ্ড শোকাহত আমরা, সবসময় তুমি হৃদয়ে থাকবে আমাদের। 1986 বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একাই জেতান ম্যারাডোনা। অমরত্বের পথে তার পা পড়ে সেই বিশ্বকাপেই। ইতালিয়ান ক্লাব নাপোলিকেও সাফল্যের চূড়ায় নিয়েছিলেন ম্যারাডোনা। নাপোলিকে দুবার সিরি আ ও উয়েফা কাপ জিতিয়েছেন আর্জেন্টাইন ফুটবল এই ঈশ্বর। ক্লাবের বাইরে আছে তার ভাস্কর্য। আর্জেন্টাইন্স জুনিয়র্সের হয়ে 16 বছর বয়সে ক্যারিয়ার শুরু ম্যারাডোনার। 1976 থেকে 5 বছর খেলে 167 ম্যাচে করেছেন 116 গোল। এরপর বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া, নিউ ওয়েলস ওল্ড বয়েজের পর বোকা জুনিয়র্স দেখেছিলেন বাঁ পায়ের জাদু। কোচ হিসাবেও সফল এই কিংবদন্তি 2008 সালে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন দুঃসময়ে। লিওনেল মেসিরা তখন বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়ার কিনারায়। সেখান থেকে ম্যারাডোনার জাদুর ছোঁয়ায় আর্জেন্টিনা পৌঁছে 2010 বিশ্বকাপে। এরপর জাতীয় দলের দায়িত্ব ছেড়ে সামলেছেন কয়েকটি ক্লাবের দায়িত্ব। সর্বশেষ আর্জেন্টাইন ক্লাব জিমনাসিয়ার কোচ ছিলেন ম্যারাডোনা। 60তম জন্মদিনে সর্বশেষ এসেছিলেন তার দল জিমনাসিয়ার ম্যাচ দেখতে, কিন্তু অসুস্থতার কারণে 30 মিনিট পরেই মাঠ ছাড়েন তিনি। ইসরায়েলকে ক্রিমিনাল বলে কাতারকে সতর্ক করল ইরান। মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলকে ক্রিমিনাল আখ্যায়িত করে মুসলিম রাষ্ট্র কাতারকে সতর্ক করল ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশটির প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি আঞ্চলিক দেশগুলোকে লক্ষ্য করে বলছেন, ইসরায়েলের সঙ্গে কথিত শান্তি চুক্তি করে কখনোই প্রকৃত নিরাপত্তা আসবে না। ইহুদি রাষ্ট্রটির সঙ্গে কয়েকটি আরব রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার ঘটনায় ইরানি প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করেছেন। এ সময় ইসরায়েলকে ক্রিমিনাল আখ্যা দিয়ে তিনি বলেন, তারাই হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টির মূল হোতা। ইরানি বার্তা সংস্থা ইরানা জানিয়েছে, বুধবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে টেলিফোন আলাপে এইসব কথা বলেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। তার মতে, বাইরের শক্তি আঞ্চলিক দেশগুলোতে যে হস্তক্ষেপ করছে এবং তাদের উপর প্রভাব বিস্তার করে রেখেছে তা থেকে বের হয়ে আসতে হবে এবং জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা, যুক্তি এবং আন্তরিক সংলাপের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে। প্রেসিডেন্ট রুহানি সুস্পষ্ট করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে ইসরায়েলকে আঞ্চলিক ঘটনাবলিতে যুক্ত করার কারণে নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতা বাড়বে। তিনি আরও বলেন, সত্যি খুব আশ্চর্যজনক যে কোনো প্রতিবেশী দেশ মনে করছে ক্রিমিনাল ইসরায়েল সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করলে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে, অথচ ইসরায়েলই হচ্ছে পুরো অঞ্চল এবং মুসলিম দেশগুলোর শত্রু। তার মতে, আঞ্চলিক দেশগুলোকে তাদের নিজেদের সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে এবং আমি নিশ্চিত আগামী মাসগুলোতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আঞ্চলিক পরিস্থিতি অনেক ভালো হবে।
প্রেসিডেন্ট রুহানি আশা প্রকাশ করেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন ঘটনাবলী ও মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য কোনো দেশের শত্রুতাপূর্ণ নীতির পরিবর্তন আসবে এবং জোরালো আঞ্চলিক সংলাপ ও সমঝোতার পৌঁছানোর ক্ষেত্রে একটা সুযোগ সৃষ্টি হবে। শেষ সময়ে ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প, সতর্ক ইসরায়েল। ক্ষমতা ছাড়ার আগে ইরানে সামরিক হামলা চালাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের বরাতে ফোর্বস জানিয়েছে। খবরে বলা হয় 20 জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের আগে অত্যন্ত সংবেদনশীল সময় আসতে পারে বলে ধারণা করছে ইসরায়েলের সিনিয়র কর্মকর্তারা। তার ভিত্তিতেই প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সামরিক বাহিনীকে। ইরানের বিরুদ্ধে ট্রাম্প হামলার নির্দেশ দেবেন এমন কোনো গোয়েন্দা তথ্য বা মূল্যায়নের ভিত্তিতে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে না বলে ইসরায়েলি খ্যাতনামা সাংবাদিক বারাক জারভিদের করা এক প্রতিবেদনে দাবি করা হয়। এর আগে গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসে জানিয়েছিল প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পথ খুঁজছিলেন। তবে তাকে বিরত রাখতে জ্যেষ্ঠ উপদেষ্টারা শেষ পর্যন্ত সমর্থ হন। পদস্থ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে হামলার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিবাচক ছিলেন। শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি জানতে চেয়েছিলেন ইরানে হামলা চালালে কী পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, সেনাপ্রধান জেনারেল মাইক মিলি ও ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার সি মিলার সবাই তাকে সতর্ক করে দেন। এরপর হামলার সিদ্ধান্ত থেকে ট্রাম্প সরে আসেন। ট্রাম্পকে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান এই ধরনের হামলার চিন্তা তিনি যেন মাথা থেকে ঝেড়ে ফেলেন, কারণ ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালালে মধ্যপ্রাচ্যে বিশাল আকারের সামরিক সংঘাত শুরু হতে পারে। নিজের মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এমন সংঘাতে জড়ানো ঠিক হবে না। তারা আরও বলেন, ইরানে হামলা চালালে উদ্ভূত পরিস্থিতি আর ওয়াশিংটনের নিয়ন্ত্রণে থাকবে না। এক মার্কিন কর্মকর্তা জানান, কর্মকর্তাদের কাছে ট্রাম্প বিকল্পও জানতে চেয়েছিলেন। পরিস্থিতি সম্পর্কে তাকে তারা স্পষ্ট ধারণাও দিয়েছেন। করোনার বিরুদ্ধে যুদ্ধ করছি, ট্রাম্পের বিরুদ্ধে নয় বলছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন, যদিও ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ভোটার ফলাফল মানতে নারাজ। তবে দীর্ঘ 20 দিন পর বাইডেনের জয় অনেকটাই মেনে নিয়েছেন ট্রাম্প। এছাড়া ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াও শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। এরপরই বাইডেন এক বক্তৃতায় বলেছেন, আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছি, ট্রাম্পের বিরুদ্ধে নয়। বাইডেন আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভাইরাস ছড়াতে পারে ছুটির দিনে আপনারা এমন কোনো আয়োজন করবেন না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও ভয়াবহ আকারে করোনা রয়ে গেছে। আগের দিন এক বক্তৃতায় বাইডেন বলেছিলেন, আমেরিকা অবশ্যই তার আগের জায়গায় ফিরে যাবে, আবার আমরা বিশ্বকে নেতৃত্ব দেব, সেখান থেকে কোনোভাবেই পিছু পা হব না। এ সময় তিনি ঘোষণা দেন, আবারও মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলবে আমেরিকা। অপরদিকে নির্বাচনের ফল উল্টে দিতে সমর্থকদের কাজ করার আহ্বান জানিয়েছেন সদ্য পরাজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পেনসিলভেনিয়া ও রিপাবলিকান রাজ্য সংসদের এক সভায় ফোনের মাধ্যমে দেওয়া বক্তৃতায় আহ্বানটি জানান। উল্লেখ্য, সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক মাত্রায় জালিয়াতি হয়েছে বলেও এদিন আবারও অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।